আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম আমার সাথে ঘটে যাওয়া এক অসাধারণ গল্প, যা শুনলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে। একা একা হেডফোন লাগিয়ে শুনবে। তাহলে চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই। আমার বিয়ের 4 মাস পর আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন আমার শাশুড়ি বললেন, আমি তোমাকে আমার ছোট ছেলে অর্থাৎ আমার শ্যালকের সাথে বিয়ে দেব, কিন্তু আমি তাতে রাজি ছিলাম না। বাবার চাপে অবশেষে রাজি হলাম। আমার ফুফুকে আবার বিয়ে করলাম, কিন্তু প্রথম রাতেই দেখলাম আমার ফুফুর জায়গায় আমার স্বামী। কিন্তু আমার স্বামী মারা গেছে। তাহলে আমার ফুফুর জায়গায় স্বামী এলো কিভাবে? এটা দেখার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর যা হলো শুনে আমার দম বন্ধ হয়ে গেল। তারপর গল্পটা বলবো। আমার ফুফুর বিয়ে হচ্ছে শুনে আমার মাথা ঘুরে গেল। মাত্র কয়েকদিন হলো সে চলে গেছে। এরই মধ্যে তারা আমাকে জিজ্ঞেস না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমার বাবা বেঁচে আছেন, তার মানে তিনি মারা গেছেন যখন আমি ছোট ছিলাম। আমি আমার এক খালার কাছে বড় হয়েছি। স্কুল কলেজ জীবনের পর বিয়ে করেছি। আমার প্রেম ছিল মেরি। বাসে তার সাথে আমার প্রথম দেখা। সেদিন বাসে অনেক ভিড় ছিল। বসার জায়গা ছিল না। আমি দাঁড়িয়েছিলাম। একজন লোক আমাকে ইশারা করতে দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি উঠছিলাম। তুমি বসো। আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমরা একই স্টপে নামলাম। সে বলল, হাই, আমি সুমনজি। আমি নাসরিন। তুমি কি করো? কোথায় যাচ্ছ? আসলে আমি একটা কাজে আসছি। কি করছো? আমার অফিসে আমিই আছি। সেদিনের পর থেকে তাকে আর দেখিনি। কয়েকদিন পর সুমের আমার সাথে দেখা করতে এলো। সে সেদিন আমাকে পছন্দ করেছিল। তারপর কিছু তদন্তের পর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার খালা এবং বাবা রাজি। বিয়েটা খুব ধুমধাম করে করা হয়নি। এটি একটি সাধারণ অনুষ্ঠান ছিল। আমি সেখানে বসেছিলাম। সুমন আমার রুমে এলো। তারপর আমার গলায় সোনার চেইন পরিয়ে দিল। তিনি আমাকে বারান্দায় নিয়ে গেলেন। তিনি বললেন, দেখ কি সুন্দর চাঁদনি রাত। তিনি বললেন, আজ আমরা সারা রাত গল্প করব। আমার খুব ক্লান্ত লাগছে। আমার ঘুম আসছে না। সে কিভাবে করবে? আপনি জানেন না, আজ আমাদের সেরা রাত। আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছি। কথা বলার পর আমি বিছানায় গিয়েছিলাম, শুয়ে পড়ুন। তিনি তার মাকে ডেকে বললেন, মা, নাসরিনের যত্ন নিন এবং তাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন। এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই। সেই রাতে আমার সুমন আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি না আমি কিভাবে তাকে ভুলব। আমার স্বামী হঠাৎ একটি অভদ্র জাগরণ ছিল। আমি দুর্ঘটনায় মারা গিয়ে বিধবা হয়েছি, আর আজ আমার শাশুড়ি বলছে ছোট ছেলেকে বিয়ে করবে। আমি কাউকে বিয়ে করতে প্রস্তুত নই। এখন আমার শ্যালক ওমর বিদেশে থাকে বলে আমাকে দেখেনি এবং আমিও দেখিনি। ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছুটি নিয়ে দেশে ফিরবেন বলে শুনেছি। আজ সকাল 1:00 ফ্লাইটে ঢাকায় আসেন ওমর। সে বিদেশে থাকায় আমার শ্যালক ওমরকে দেখিনি। আমি বললাম, শাশুড়ি, আমারও একটা জীবন আছে বলে আমি বিয়ে করতে পারবো না। আপনি সবকিছু সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন আমি বড় হয়েছি, আমি কিছু বুঝতে পারছি। এর মধ্যে আমার শরীর খুব দুর্বল লাগছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। পরে জানতে পারি আমি মা হতে যাচ্ছি। আমি খুশি বোধ করি। এর মধ্যে আমার শরীর খুব দুর্বল লাগছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। পরে জানতে পারি আমি মা হতে যাচ্ছি। সুমন, তোর বাড়িতে তোর স্মৃতি আসছে, কিন্তু তোর মা চায় আমি তোর ছোট ভাইকে বিয়ে করি, কারণ তুই মরে গেছিস, আর তাই তোর মা চায় আমাকে তোর বাড়িতে রাখতে। কিন্তু আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। স্বামীর স্মৃতিতে সারা জীবন কাটাবো। আমি এটা কাটিয়ে উঠব। শাশুড়ি বললেন, বাবা বললেন, এখন রাজি হয়ে যাও। মা, আমি কখনই রাজি হব না। আমি আমার জীবনে আর কাউকে চাই না। কিন্তু আমার বাবা আমাকে খুব জোরে চাপ দিচ্ছেন। তিনি বললেন, আমি সুমনের ছোট ভাই ওমর ভালো ছেলে, সে বিদেশ থেকে এসেছে, সে শুধু তার ভাইয়ের সন্তানের দিকে তাকিয়ে রাজি হয়েছে। মা, তোমার জীবন আমি নষ্ট হতে দেব না। বাবার কথা ভাঙতে পারলাম না, পেতে বসলাম। বিবাহিত আবার, কপাল খারাপ হলে কি আর সেই বিয়ে আবার কি। কিন্তু আজ মনে শান্তি নেই। বিয়ের আসরে অপেক্ষা করছি। হঠাৎ ওমর রুমে এলো, কিন্তু ওমরকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি কি
দেখলাম আমার স্বামী যে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে জীবিত হয়ে ঘরে ঢুকেছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম, আমি চিৎকার করে উঠলাম, আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওমর আমার পাশে দাঁড়িয়েছিল। আমি 2 দিন পর জ্ঞান ফিরে পেলাম। আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমি আমার বাবাকে বললাম, বাবা, বিয়ের রাতে আমি আমার ফুফুর বদলে আমার স্বামীকে দেখলাম, এটা কি করে সম্ভব বাবা? কিছুক্ষণ পর একটা গাড়ি আমাদের বাসায় আসলো, আর ওমর আমার শ্বশুর আর শাশুড়ি গাড়ি থেকে নামতে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আরে বুমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা আসলে আমার দোষ। আমি যদি তোমাকে আগে বলতাম যে আমার যমজ সন্তান আছে এবং তোমার স্বামী সুমন ওমরের মতো তোমার শ্যালক, তুমি তাদের অদলবদল করলেও তুমি তাদের ধরতে পারবে না। পরে জানতে পারলাম তারা যমজ ভাই কিনা, তাই বিয়ের আসরে দেখে ভয় পেয়ে গেলাম। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী সুমনকে ওমর বলা হতো। পরে ওমরের সাথে বাসায় ফিরে আসি। তারপর একদিন দেখলাম ওমর খুব রেগে আছে। সে আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। সে আমাকে অনেকবার থাপ্পড় মেরেছে। কেন সে আমাকে এভাবে অত্যাচার করল বুঝতে পারছি না। আমি কি ভুল করেছি? আমি অনুমান করতে পারিনি কেন সে এমন করছে। কেন তিনি বিয়ে করলেন? আমি কিছুই বুঝলাম না। ওমর আমাকে খুব কষ্ট দিচ্ছে। এত কাঁদো কেন? আমার জীবন অভিশপ্ত মনে হয়। আমার কপালে সুখ নেই। এদিকে আমার মাথাটা খুব ব্যথা করছে। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। সকালে ঘুম থেকে উঠে দেখি ওমর আমার পাশে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে তাকে নিষ্পাপ মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই শিশুর মনটাও তাই। সবকিছু একই রকম লাগছিল, কিন্তু মনটা বোধহয় এক নয়। বিবাহিত মেয়ে কেন অবিবাহিত ছেলেকে বিয়ে করতে চায়? আমি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সম্ভবত সে আমাকে পছন্দ করে না। সকালে নাস্তার টেবিলে তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন। হয়তো ওর মা ওখানে আছে, তাই আমি তাকে কষ্ট দিতে চাই না, কারণ কয়েকদিন আগে সে তার এক ছেলেকে হারিয়েছে। মা বললেন, ওমর, এসে নাসরিনকে নিয়ে যাও। আজ নয় মা, আমি কাল ওকে নিয়ে যাব। রুমে এলাম। কিছুক্ষণ পর ওমর এসে আমাকে বললেন, তুমি কি এই মাকে কিছু বলেছিলে? আমি কিছু বলিনি এবং আমি কিছু বলবো না। আজ আমি কিছু কাজ করতে যাচ্ছি। আমি কাল তোমার সাথে দেখা করব। সেদিন রাতে তাকে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম। সে কিছু বলল না। আমি ঘুমিয়ে পড়লাম। আজ ওমর আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। সে আমার উপর রাগ করেনি। বিকেলে একটা শাড়ি এনে বলল, নাসরিন, ওঠো, এই শাড়িটা তোমাকে খুব মানাবে। আমি কিছু বললাম না। আমি নিজেই শাড়ি পরলাম। কিন্তু আমি মনে মনে ভাবলাম, হঠাৎ করে ওমর কেন বদলে গেল? গতরাতে সে সত্যিই আমাকে আঘাত করেছে। এর পেছনে কি কোনো কারণ আছে? আজ ওমরের উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। আমি ওমরকে একটু সন্দেহ করছিলাম। আমি ওমরকে জিজ্ঞেস করলাম, কিভাবে তোমার মন আজ এত উন্নত হয়েছে? ওমর বললেন, আরে, মানুষের মন কি সব সময় একরকম থাকে? আজ মনটা খুব শান্ত। আমি আর কিছু বললাম না। আমি সমুদ্র সৈকতে বেড়াতে গেলাম। সৈকতের ঠান্ডা হাওয়া আমাকে মুগ্ধ করে। এটা আমাকে আমার স্বামী সুমনের কথা মনে করিয়ে দেয়। তিনি এখানে আসতেন। মাঝে মাঝে ওমর আমার জন্য ফুচকা নিয়ে আসলো। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমি অনেক ফুচকা খেয়েছি। আমি ওয়াশরুমে গিয়ে দেখলাম যে আমি কোনোভাবে বের হয়েছি। ফোনটা যে কাজ করেছে বলে দেখলাম। এই কথাগুলো শুনে আমি ওর কাছে গিয়ে পেস্ট করেছিলাম, কাজ করেছে। সে আমার টাকা নিয়ে ষড়যন্ত্র করে। আমি ফোনটা ফেলে দিয়ে কলার ধরে বললাম, এটা কেন করলি? আপনি যদি আমাকে পছন্দ না করেন তবে আমি আপনাকে বলতাম, চলে যেতাম আর তোমার সামনে আসতাম না। তুমি আমার স্বামীর শেষ স্মৃতি। তার সন্তানকে মারতে পাউডার দিয়ে আমাকে কি খাওয়ালেন? আপনি আপনার ভাইয়ের শেষ সম্পদ ব্যবহার করেছেন। আপনি কি মানুষ? এটাই ছিল তোমার ভাইয়ের শেষ স্মৃতি, আর তুমি তাকে মেরে ফেললে। তিনি আমাকে বললেন, ভাই। আমি তাকে ভাই বা শত্রু মনে করতাম কি ছোটবেলা থেকেই সুমন পড়াশোনায় জিরোর চেয়ে ভালো ছিল। তিনি ওমরের চেয়েও বুদ্ধিমান। প্রশংসা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলাম। সে এদেশে তার বাবা মায়ের সাথে থাকে এবং আমাকে পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য বিদেশে পাঠায়। তার মৃত্যুর খবর শুনে আমি তার কাছে ছুটে যাই। আমাকে তার স্ত্রীকে বিয়ে করতে হয়েছিল। আমাকেও তার সন্তানকে বড় করতে হয়েছে। আমি তার স্ত্রীকে মেনে নিতে পারি, কিন্তু তার সন্তানকে না। তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার ভাইয়ের সন্তানকে হত্যা করেছি।
ওর কথা শুনে আমার মাথা খারাপ হতে লাগল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার শাশুড়ি দৌড়ে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। তিনি আমার বাবাকে ডেকে নিয়ে এসেছিলেন। আমার শাশুড়ি আমার বাবাকে অপমান করতে শুরু করে। তিনি বললেন, তোমার মেয়ের মাথায় কিছু গোলমাল আছে, নইলে কয়েকদিন পর এভাবে অজ্ঞান হয়ে যাবে। আপনার মেয়েকে ভালো ডাক্তার দেখান। আমি আমার এক ছেলেকে হারিয়েছি। আমি আমার শেষ সম্পদ হারাতে পারি না, ওমর। দয়া করে আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। জ্ঞান ফেরার সাথে সাথে বাবা আমাকে সব খুলে বললেন। আমি আমার বাবাকে বললাম, ওমর একজন মানুষ। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, সে তার ভাইয়ের স্মৃতি নষ্ট করে দিয়েছে। বাবা ওষুধের সঙ্গে ওষুধ মিশিয়ে দেন। বুঝলাম না। বাবা, আমি যাকে স্বপ্ন দেখতাম তাকে মেরে ফেলেছি। আমার বাবা আর শাশুড়ি চলে গেছে। আমার কথা শুনে শাশুড়ি চুপ করে আছে। আমার শাশুড়ি কিছু বলছে না। আমার শাশুড়ি বুঝলেন এটা তার ছেলের দোষ। সে তার ভাইয়ের শেষ চিঠি মেরেছে। সে কিছুর সাথে মিশিয়ে দিল। আমার দোষ নেই। হঠাৎ চোখ খুলে দেখি মা আমার পাশে দাঁড়িয়ে আছে। সে বলল, মা কেঁদো না, সে চলে যাবে। ওমর আমাকে কিছু না বলার জন্য ইশারা করলেন। কিছুদিন পর সুস্থ হয়ে উঠলাম। মাকে বলতে গেলাম। তখন ওমর এসে বললেন, আপনি এখানে কেন? আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠলেন কেন? তিনি আমাকে রুমে নিয়ে গিয়ে বললেন, তোমার মাকে কিছু বলবে না। মাকে আর কি বলবো? মা জানে আমি কি জানি, কারণ আমি তাকে বলতে বাধ্য হচ্ছি। তোমার মা আমার বাবাকে দোষারোপ করছিল। সে বলল যে আমার মাথায় সমস্যা আছে, তাই আমি তোমাকে সত্যিটা বলবো। একথা বলার পর ওমর আমার সাথে অদ্ভুত আচরণ শুরু করে, কারণ আমি তাকে শিক্ষা দিতে চাই। প্রায় 6 মাস পর ওমরের ঘুম ভাঙল। নাসরিন সারা বাড়ি ঘুরে দেখছিল। নাসরিন সেখানে ছিলেন না। ওমর টেবিলে একটা চিঠি পড়তে লাগল। প্রিয় ওমর, আমি আশা করি আপনি আমাকে আর খুঁজবেন না। আমি এই দিনের আশা ছিলাম এবং আজকের আশায় তোমার শত অত্যাচার সহ্য করেছি। তুমি যেমন আমার কাছ থেকে আমার শূন্যের শেষ নিদর্শন কেড়ে নিয়েছ, আমিও তোমার কাছ থেকে তোমার সন্তান কেড়ে নিয়েছি। হ্যাঁ, আমি মা হতে যাচ্ছি, যাকে তুমি পাওয়ার আগেই হারিয়েছ। আর মাকে নিয়ে যাচ্ছি। তুমি তোমার রাজ্যে থাকো। আমি আমার সন্তানের হত্যাকারীর সাথে একই ছাদের নিচে থাকতে পারি না, কারণ আমি তোমাকে অনেক ঘৃণা করি। অনেক দিন হয়ে গেছে। নাসরিন। নাসরিন তার মায়ের সাথে অনেক দূরের এলাকায় এসে বসবাস শুরু করে। 6 মাস পর নাসরিনের কোলে একটি ছেলের জন্ম হয়। ছেলেটির নাম রাখেন ইমন। সুমন বলেন, ছেলে হলে তার নাম রাখবে ইমন। তাই ইমনের জন্য এই নামটি রাখুন। আজ ইমনের 4র্থ জন্মদিন। ইমন বলল, মা, বাবা কোথায়? নাসরিন আমাকে ছবি দেখিয়ে বললেন, তোমার বাবা মারা গেছেন এবং আমাদের ছেড়ে চলে গেছেন। সে ইমনকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে মনে মনে বলল, দেখ ওমর, তুমি বেঁচে থাকলেও তোমার সন্তানের কাছে মৃত, আর আমার সুমন আমার কাছে চিরকাল বেঁচে আছে। কিন্তু তোমার ছেলেও তোমাকে ঘৃণা করেই বড় হবে, এবং এটাই তোমার শাস্তি। যখন আমার সন্তান বড় হবে, তখন আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব না যে তুমি আমার ছেলে। বাবা, তুমি জন্মের আগেই মারা গেছ। আমি তোমার সন্তানের সাথে তোমাকে কষ্ট দেব। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোনো গল্প থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি তাদের ভাগ করার চেষ্টা করব। আজ সবাই ভালো থাকুক। ধন্যবাদ বন্ধুরা। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী নতুন গল্পে দেখা হবে। এবং বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন।